যে এই যে পাখিগুলো আসে না, এরা কিন্তু সাইবেরিয়া থেকে শুরু করে হিমালয় সব জায়গা থেকে পাখি আসছে, এবং এরা যখন আসে রাস্তায় তো এদের খাবার টাবার খেতে হয়, ওরা পোকামাকড় তারা বিভিন্ন জায়গা থেকে খাচ্ছে, ফলে তাদের পেটে যে ব্যাকটেরিয়াগুলো আছে তারা একটা কমপ্লেক্স ব্যাকটেরিয়া, বিভিন্ন জায়গার ব্যাকটেরিয়া কিন্তু, কারণ ওরা মাইগ্রেট করতে করতে যাচ্ছে। আপনি যদি আজকে মাইগ্রেট করতে থাকেন, ধরুন এমনি সড়ক পথে যাচ্ছেন, আপনি শিলিগুড়ির খাবার খাচ্ছেন, জলপাইগুড়ির খাবার খাচ্ছেন, দিনহাটার খাবার খাচ্ছেন, ফলে কি সেখানে যে নেটিভ ব্যাকটেরিয়াগুলো সেটা আপনার পেটে যাচ্ছে এবং সেখানে থাকছে। এবার যখন আপনি মল ত্যাগ করবেন, তার মলের সাথে ব্যাকটেরিয়া বেরোবে, পাখির যে ড্রপিংস তার মধ্যে কিন্তু সেই ব্যাকটেরিয়া থাকে, এবং সেটা নিয়ে একটা দারুণ কাজ করা যায়। এইভাবে অনেক কাজ করা যায়। ফলে আমার যেটা আইডিয়া ছিল যে যদি টাকা পয়সা পাই, এবং এখনও বলছি, এবং আপনাদের টিভির মাধ্যমে আমি সরকারে যদি আপনি দেখেন, তাদের কাছে আমার অনুরোধ যে আমাদের যদি কিছু টাকা পয়সা দেওয়া, একটু ফান্ড দেওয়া হয়, আমরা একটা অর্নিথোলজিক্যাল সেন্টার করতে চাই। 5 বছরের মধ্যে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়কে কোন জায়গায় আপনি দেখবেন? আগামী 5 বছরের মধ্যে আমি রায়গঞ্জ ইউনিভার্সিটি, ওয়ান অফ দি লিডিং ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া ইফ নট ওয়ার্ল্ড, দেখতে চাই। মানে স্বপ্নটাকে বড় করতে হবে, মানুষের বড় করতে হবে স্বপ্ন। অ্যান্ড ওয়েন দের ইজ উইল না, দের ইজ এ ওয়ে। আমি দেখেছি আমার জীবনে বারবার দেখেছি, আপনি বললাম না যে আমি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি যখন বের করেছি না, এইটুকু একটা ঘর ছিল, এবং সেখানে কিছু ভাঙা ইনস্ট্রুমেন্ট ছিল, এবং আমাকে ওখানে বসতে দিয়েছিল। এবার আমি কি করলাম, কি ভাঙা ইনস্ট্রুমেন্টগুলোকে খুলে খুলে দেখতে শুরু করেছি প্রবলেমটা কোথায়, এবং তাই তার থেকে আমি 4-5টা ইনস্ট্রুমেন্ট সারিয়ে ফেললাম, টাকা পয়সা নেই কিন্তু, পকেট থেকে টাকা দিয়ে। নমস্কার, আরসিটিভি সংবাদের বিশেষ অনুষ্ঠান খাস কথায় আপনাদের সকলকে আরো একবার স্বাগত। আমরা প্রতিদিন আমাদের এই অনুষ্ঠানে এমন একজন ব্যক্তির সঙ্গে একান্ত আলাপচারিতায় সামিল হই, যাদের সম্পর্কে আপনাদের অনেকের অনেক তথ্য জানেন, অনেক অজানা তথ্য হয়তো আপনারা জানেন না, এবং সেই মানুষগুলোর সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে তারা একটা গভীর ছাপ রেখে গিয়েছে। সেই মানুষগুলোর সঙ্গেই আমরা একান্ত আলাপচারিতায় সামিল হই এই খাস কথা অনুষ্ঠানে। আপনারা আমাদের এই যে অনুষ্ঠান, এটা সরাসরি আরসিটিভি সংবাদের যে আমাদের চ্যানেল রয়েছে সেখানে যেমন দেখতে পাবেন, পাশাপাশি আরসিটিভি সংবাদের যে ফেসবুক চ্যানেল রয়েছে সেখানে আপনারা দেখতে পাবেন, এবং পাশাপাশি আরসিটিভি সংবাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে খাস কথা, আরসিটিভি খাস কথা বলে, সেখানে প্রতিদিন একেবারে রবিবার রাত 8:50 আপনারা এই অনুষ্ঠানের সম্প্রচার দেখতে পাবেন। তো আজকে আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন রায়গঞ্জ ইউনিভার্সিটির সদ্য নিযুক্ত উপাচার্য মাননীয় ডক্টর অর্ণব সেন। অর্ণববাবু, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে আসবার জন্য। খুব স্বল্প দিন হলো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব আপনি আপনার কাঁধে তুলে নিয়েছেন, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়কে তার যে নির্দিষ্ট লক্ষ্য সেখানে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা সেই বিষয়ে আলোচনায় যাব। তবে তার আগে ব্যক্তিগত ডক্টর অর্ণব সেনকে আমরা একটু জেনে নিতে চাইছি, যারা আমাদের এই অনুষ্ঠান দেখছে দর্শক সাধারণ। আপনার শিক্ষা জীবন থেকে শুরু করে যদি আমরা একটু ফ্ল্যাশব্যাকে চলে যাই, ছোটবেলায় কিভাবে আপনি সময় কাটাতেন, কোথায় পড়াশোনা, সেখান থেকে আজকে উপাচার্যের মতো একটা গুরুত্বপূর্ণ স্থানে আপনি আসেন, এই দীর্ঘ যে যাত্রাপথ কেমন ছিল? প্রথমে আমি বলি যে একটা সারপ্রাইজ আছে, সেটা হচ্ছে আমি কিন্তু আপনাদের এদিকেই আমার জন্ম। আচ্ছা, সেটা আমার জন্ম হচ্ছে বালুরঘাটে, আমার মামা বাড়ি ছিল বালুরঘাটে, এখনো আছে, এবং এখানেই আমার জন্ম। তখন তো অবিভক্ত পশ্চিম দিনাজপুর সেই সময়। তো যেটা হয়েছে তারপরে আমাদের কিন্তু আমার বাবা সেটেল করেছিলেন হচ্ছে শিলিগুড়িতে, প্রথমে জলপাইগুড়ি, তারপরে শিলিগুড়ি। ফলে আমার বড় হয়ে ওঠা শিলিগুড়িতে, এবং শিলিগুড়িতে আমি শিলিগুড়ি শিশু বিদ্যাপীঠ বলে একটা স্কুলে প্রথমে ভর্তি হই প্রাইমারিতে, তারপরে শিলিগুড়ি ওই প্রাইমারি স্কুলের ইয়েতে করে হাকিমপাড়া প্রাইমারি স্কুল সেখানে করেছি, তারপরে শিলিগুড়ি বয়েজ হাই স্কুল, এবং সেখান থেকে শিলিগুড়ি কলেজ, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে পাশ করে, মানে এমএসসি পাশ করে আমি চলে যাই নেহুতে, নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি, খুব ভালো ইউনিভার্সিটি, আপনারা জানেন, ওয়ান অফ দি রেপুটেড সেন্ট্রাল ইউনিভার্সিটি। সেখান থেকে আমি পিএইচডি করি, পিএইচডি করে তারপরে আমি বিভিন্ন জায়গায় পোস্টডক করি, যেমন মিরাট ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে IARI দিল্লি, খুব বিখ্যাত একটা ইনস্টিটিউট। সেখান থেকে পাঞ্জাব এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আমি পোস্টডকের কাজ করি থাকি। তারপরে আমি আবার এখানে ফিরে আসি ইন দি ইয়ার 1999। সেখানে ফিরে আসার পরে আমি এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে যোগ দিই। তারপরে এখান থেকে আমি আবার বিদেশে যাই। প্রথমে যাই হচ্ছে আপনার ইউএসএতে 1 বছরের জন্য ফেলোশিপ নিয়েছি আমি, ডিবিটি ওভারসিজ ফেলোশিপ পাই ফর 1 ইয়ার। আমি ওখানে যাই এবং ওখানে ইউনিভার্সিটি অফ নিউ হ্যাম্পশায়ারে রিসার্চ করি। তারপর ফিরে আসার পর আমি আবার ফেলোশিপটা পাই, যেটা খুব রেয়ার, অনেকেই পায় না, কিন্তু আমি পেয়েছিলাম ডিবিটি অ্যাসোসিয়েটশিপ
ফর 6 months টু ইউনিভার্সিটি অফ লিও, ফ্রান্স। আচ্ছা সেখানে যাই। তারপরে আমি কনফারেন্স এবং টক দিতে আমি সারা পৃথিবীতে বিভিন্ন ইউনিভার্সিটি প্রায় অনেক দেশে আমি গেছি এবং কথা বলেছি। তারপরে আমি যেটা করি, আমাদের এখানটা যে আমার রিসার্চ সম্বন্ধে একটু যদি বলি, যে প্রথমে আমি যা কাজ করতাম, কিন্তু আমার বরাবরই কম্পিউটার নিয়ে একটা প্যাশন ছিল, আর প্যাশন টু ওয়ার্ক উইথ কম্পিউটার। কম্পিউটার বিভিন্ন সফটওয়্যার এবং হার্ডওয়্যার নিয়ে আমি কাজ করি। ফলে আমি যখন বায়ো ইনফরমেটিক্স বলে একটা নতুন সাবজেক্ট এলো, তখন ইন্ডিয়ার কেন সারা পৃথিবীতে এটা খুব রেয়ার, নতুন একটা সাবজেক্ট। অ্যাকচুয়ালি যেটা হলো সেটা সম্বন্ধে একটু বলি, যে ব্যাকগ্রাউন্ড, যে হিউম্যান জিনোম সম্বন্ধে নিশ্চয়ই জানেন, হিউম্যান জিনোম প্রজেক্ট। হিউম্যান জিনোম প্রজেক্ট যখন চালু হয়, শুরু হয়, তখনই সায়েন্টিস্টরা বুঝেছিলেন যে হিউম্যান জিনোম থেকে যে ডেটা বেরোবে, ওশেন অফ ডেটা, প্রচুর ডেটা বেরোবে, সেটাকে অ্যানালাইসিস করার জন্য ম্যান পাওয়ার দরকার। ম্যান পাওয়ার দরকার, সফটওয়্যার দরকার, আর হার্ডওয়্যার দরকার, সব দরকার। তখন তারা একটা নতুন ডিসিপ্লিন তৈরি করেন, এস্টাবলিশ করেন, ফর্মুলেট করেন, দ্যাট ইজ বায়োইনফরমেটিক্স। এবং সেই বায়োইনফরমেটিক্স তখন সবে শুরু হয়েছে, এবং আমি ওর মধ্যে জড়িয়ে পড়ি। আমার ভালো লাগে, যেহেতু আমার কম্পিউটার একটা ব্যাকগ্রাউন্ড ছিল, আমি কম্পিউটার ভালোবাসতাম। আমি বায়োইনফরমেটিক্সে ঢুকেছি এবং ঢুকে দেখেছি যে কাজটা করা খুব সহজ, করা যাবে আমাদের পক্ষে। একটা কারণ আমি বলছি, সেটা হচ্ছে এর জন্য যে বড় বড় কোনো ইনস্ট্রুমেন্টের দরকার হয় না বায়োইনফরমেটিক্সে। কারণ এই দেখুন, আপনি আজকে বায়োলজিতে আপনি করতে গেলে 2-2.5 কোটি টাকার ইনস্ট্রুমেন্ট ছাড়া বায়োলজি রিসার্চ করা, ভালো জার্নালে পেপার ছাপা বা ভালো কাজ করা প্রায় অসম্ভব। কিন্তু এই ক্ষেত্রে আপনি একটা পিসি, যা আপনি একটা কাফে দিকেও করতে পারেন, বা আপনি 20-25 হাজার টাকা একটা পিসি কিনে নিয়ে আপনি বাড়িতে বসে কিন্তু এই কাজগুলো করতে পারেন, যদি ইন্টারনেট ফেসিলিটি আপনার কাছে থাকে। আমার মনে হয়েছে যে ছোট ইউনিভার্সিটি, প্রান্তিক ইউনিভার্সিটি যেগুলো আছে, বা প্রান্তিক যেসব জায়গা আছে যেখানে আর রিসার্চ করার কোনো ফেসিলিটি নেই, সেখানে বায়োইনফরমেটিক্সে কাজ করা সম্ভব। এবং আমি যেহেতু তখন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি খুব বড় ইউনিভার্সিটি ছিল না কোনোদিন, আর টাকার প্রবলেম আমাদের সবসময় আছে, রিসার্চের টাকা আমরা পাই না, এখনও পাই না। ফলে আমার মনে হচ্ছিল এই সাবজেক্টে কিন্তু আমরা ফ্লোরিশ করতে পারবো, দাঁড় করাতে পারবো। ফলে আমি আস্তে আস্তে এই সাবজেক্টে জড়িয়ে পড়ি এবং কাজ শুরু করি, এবং দেখা গেছে যে খুব ভালো কাজ হচ্ছে। আই মাইসেলফ ওয়াজ ভেরি স্যাটিসফাইড ওয়ার্কিং উইথ দিস সাবজেক্ট। তারপর আমার যেটা মনে হলো যে এটা যখন করবো, তখন এই নর্থ বেঙ্গলে তখন বায়োইনফরমেটিক্স কেউ ডেফিনেশনটা জানতো না, যে কাকে বায়োইনফরমেটিক্স বলে। কেবল শুরু, মানে কেবলই শুরু হয়েছে, তখন সবে সাবজেক্টটা বললো না, সবচেয়ে ভারতেই সাবজেক্টটা আসছে, এবং খুব মুষ্টিমেয় কিছু লোক এটা সম্বন্ধে জানতো। যেমন কলকাতা ইউনিভার্সিটি অত না, যেটা জানতো হচ্ছে ইয়েতে বোস ইনস্টিটিউটে কিছু ছিল, বা অন্য জায়গায় ছিল, এরকম আর কি। তো তারপরে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে আমি প্রতিষ্ঠা করি, এবং ফর্চুনেটলি ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রচুর টাকা দেয়। সেই সময় প্রায় 20 লাখ টাকা দিয়ে শুরু করেছিলাম, তারপরেও হাঁপে প্রায় 1-1.5 কোটি টাকা আমাকে দিয়ে দেয়। ফলে আমি এটা খুব ভালো ল্যাবরেটরি এস্টাবলিশ করি। তারপরে বর্তমান সরকার আসার পরে রাজ্যে, সে রাজ্যেও কিন্তু প্রচুর টাকা দিয়েছিল, আমাকে 1,20,00,000 টাকার মতো দিয়েছিল। পরিকাঠামোটা বিল্ডিংটা তৈরি করার জন্য একটা বিল্ডিং দরকার, এবং সেই বিল্ডিংটা তৈরি করেছিলাম আমরা। আমাদের বায়োইনফরমেটিক্স ফ্যাসিলিটি সেন্টার আমি বানিয়েছি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, এবং রিসার্চ করতে থাকি। এবং দেখলাম যে রিসার্চে খুব ভালো কাজ হচ্ছে। সবচেয়ে বড় যেটা ভালো লাগলে আমার, সেটা হচ্ছে যে প্রান্তিক যে শহর থেকে ঘুরে আসা, গ্রাম থেকে উঠে আসা ছেলেমেয়েরা কিন্তু খুব ভালো করছে, এবং প্রত্যেকে খুব ভালো রিসার্চ করছে, এবং আজকে বিভিন্ন জায়গায় আছে। আমার স্টুডেন্ট ল্যাব, আমার 29 জন স্টুডেন্ট আমার কাছে টোটাল পিএইচডি করেছে বা করছে। আরও আছে, প্রায় 35-এর মতো হয়ে যাবে, কারণ আরও 6 জন এখনো করছে। তো এদের মধ্যে 90% স্টুডেন্ট কিন্তু বিদেশে চলে গেছে, বা বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসছে। তার মানে কি, আমাদের রিসার্চে একটা ভ্যালু আছে, একেবারেই ভ্যালু আছে। প্রান্তিক শহরের ইউনিভার্সিটি থেকে এই মেধা তৈরি করা যায়। এবং আই এম প্রাউড টু সে দ্যাট আমাদের পাবলিকেশন যা আছে, তার যে ইম্প্যাক্ট ফ্যাক্টর, আপনি ইম্প্যাক্ট ফ্যাক্টর জানেন যে থমসন রয়টার্স একটা দেয়, যে প্রতিটা জার্নালে একটা সার্টেন পয়েন্ট দেওয়া হয় ইম্প্যাক্ট ফ্যাক্টরে। এই সেই পয়েন্টটা যোগ করে কিন্তু আমরা ইম্প্যাক্টটা ক্যালকুলেট করি। আমার একটা মেয়ে স্টুডেন্ট আছে, আমি তাই বলছি, তার নাম ইন্দ্রাণী সরকার, এবং ঋষিকেশ, এমস ঋষিকেশে আছে। ওর যখন আমার ল্যাব থেকে বেরিয়ে গেল, ওর ইম্প্যাক্ট হয়েছে 125, হুইচ ইজ রিমার্কেবল। যারা এই লাইনে কাজ করে তারা জানে 125 থমসন রয়টার্স ইম্প্যাক্টের কী ভ্যালু। তো এটা আমরা শুরু করেছিলাম, কাজ করতে শুরু করলাম, এবং সেটা হলো। তারপরে আমার যেটা মাথায় আসলো, সেটা হচ্ছে যে বায়োইনফরমেটিক্সটা আমি করছি, কিন্তু আমাকে একটা ওয়েট ল্যাব, কারণ বায়োইনফরমেটিক্স সাথে যেটা করা হয়, যে ডেটাটা আসে সেটাকে ভ্যালিডেট করতে হয় ওয়েট ল্যাব। সেই ভালো ওয়েট ল্যাবও কিন্তু আমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি তখন ছিল না, বা নর্থ বেঙ্গল অন্য কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে ছিল না। ফলে আমার যেটা মনে হয়েছিল যে একটা ভালো ওয়েট ল্যাব বানানোর দরকার। তখন আমি কী করলাম, আমি বিভিন্ন জায়গায় যাচ্ছিলাম, এবং আমি যখন ইউএসএ ছিলাম তখন ওখানে একটা ওই ইয়ে ছিল,
একটা খুব ভালো ইনস্টিটিউট ছিল, হুবার রিসার্চ, হুবার জিনোম সেন্টার। আচ্ছা, সেখানে আমি কাজ করতাম। আমার একটা তখন স্বপ্ন ছিল যে নর্থ বেঙ্গলে যদি একটা এরকম করা যেতে জিনোম পারে। সেন্টার বানানো যায়। তারপর আমি ফিরে আসার পর টাকা তো কেউ দেয় না, বিভিন্ন এজেন্সি কাছে গেছি, কেউই খোঁড়া পাত্তা দেয়নি, ছোট ইউনিভার্সিটি। তারপরে কি হলো যে আমাদের রেজিস্ট্রার স্যারকে আমি একবার দুঃখ করছিলাম, স্যার একটা সেন্টার বানাতে পারবো না, আমরা এত কাজ করলাম। তখন উনি বললেন যে ঠিক আছে, একটা করা যেতে পারে, যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের ইলাভের দিদি, উনি শিলিগুড়িতে আসছেন। আচ্ছা, আমি যে আপনি ওটার আপনি প্রপোজালটা দিন, আমি ওটাকে প্রেস করব। আমাদের তখন ভাইস চ্যান্সেলর ছিলেন সুবিনেশ ভট্টাচার্য। সুবিনেশ ওনার ভট্টাচার্য। পরে একটু কন্ট্রোভার্সি হয়েছিল, বাট দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। তো ওনাকে দিয়ে আপনি বলুন, এবং ওখানে উনি মিনিস্টারে যখন ইয়ে হচ্ছে, মানে মিটিং হচ্ছে, উনি তো সুন্দর স্টেজে গিয়ে মিটিং করেন, ওপেন মিটিং করেন, এবং ওনাকে বলা হলো। এবং আমি একটা নামও খুব গাল ভরা একটা নাম বের করেছিলাম, যে না এই নামটা খাবেন, মানে সবার ভালো লাগবে। সেটা হচ্ছে বিশ্ব বাংলা জিনোম সেন্টার। আচ্ছা, একেবারে আরো কাছাকাছি, মানে স্যাংশনের ক্ষেত্রে কিছুটা সুবিধা পেতে পারি আমি ওই জন্য। কারণ হচ্ছে আমি জানি যে বিশ্ব বাংলা সাহেব এটা ওনাদের খুব পছন্দ, প্রত্যেকটা ম্যাডামের খুব পছন্দ এই নামটা। আমি করেছিলাম, এবং বিশেষ করে এটা ম্যাজিক হয়ে গেল। উনি প্রায় চেয়ার থেকে উঠে দাঁড়ালেন, এত এক্সাইটেড হলেন, আরে এটাই তো করতে হবে, এটা খুব ভালো। এবং করে উনি বললেন যে সঙ্গে সঙ্গে বললেন যে টাকা দেবো। এবং সেইভাবে আমি একটা সেন্টার হয়েছি, ফলে আমার হাতে দুটো সেন্টার কিন্তু নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে প্রতিষ্ঠা হয়েছে। একটা হচ্ছে বায়োইনফরমেটিক্স ফ্যাসিলিটি সেন্টার, আর হচ্ছে বিশ্ব বাংলা জিনোম সেন্টার। যেটা শোনা যায় যে এই যে আপনি মানে এত সেন্টার তৈরি করেছেন, শোনা যায় যে এমন একটা সময় ছিল যে আপনি নাকি চাঁদা তুলে কম্পিউটার কিনেছিলেন। ইয়েস, চাঁদা তুলে, কারণ প্রথম কম্পিউটার যখন কিনি তখন আমাদের পক্ষে আমাদের ছিল না, এবং আমাদের মায়না, আপনারা হাসবেন, আমি যখন জয়েন করি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে, তখন মায়না ছিল 12,000 টাকা। আচ্ছা, ভাবা যায়, বুঝতেই পারেন, ভাবা যায় না। এখনকার দিনে মানে স্কলারও ভাবতে পারবে না, মানে ইয়ে এমএসসি যারা ইয়ে পায় তারও বেশি পায়। তো সেরকম অবস্থা, তখন আমার পক্ষে মানে একার পক্ষে কম্পিউটার, তখন কম্পিউটার দাম খুব বেশি ছিল, এখন তো দাম কমে গেছে। আমি প্রথম কম্পিউটারটা যেটা কিনেছিলাম সেটা পাই 52,000 টাকা। ফলে কি হলো যে আমরা বললাম যে দেখো তোমরাও কিছু সাহায্য করো। তখন ওদের ফেলোশিপ ছিল, কেউ 5,000, কেউ 2,000, কেউ 1,000, কেউ 500, এইভাবে দিয়ে 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 আমরা একটা টাকা সংগ্রহ করলাম। করে দেখলাম যে ব্র্যান্ডেড কম্পিউটার কিনতে পারবো টাকা নিয়ে, যেটা কিনতে পারি কি অ্যাসেম্বল কম্পিউটার। আপনারা জানেন ওই কম্পিউটারটা আমি রেখে দিয়েছি, যে কোনোদিন যদি আমাদের ল্যাব বিখ্যাত হয় তাহলে ওটাকে আমি একেবারে, মানে স্বপ্ন পূরণের বীজটা সেখান থেকেই শুরু হয়েছিল। ওই অ্যাসেম্বল কম্পিউটার দিয়ে আমরা কিন্তু ভালো ভালো পাবলিকেশন করেছিলাম। ঠিক ঠিক। এই যে আপনার এই যে দীর্ঘ যে যাত্রা, আমি যদি বলি যে এর পেছনে যদি বলা হয় যে কাদের অবদান আপনাদের রয়েছে। দেখুন, এইটা একটা ব্যাপার আছে, আমি মাঝে মাঝে ভেবে আমার আশ্চর্য লাগে যে আমাদের যে পরিবারটা, না, আমার পরিবারের কথা যদি বলি, আমাদের ভার্চুয়ালি আমাদের একমাত্র প্রফেশন যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে শিক্ষকতা। আমার বাবা শিক্ষক ছিলেন, আমার মা শিক্ষক ছিলেন, আমার মামাদের মধ্যে 2-3 জন শিক্ষক ছিলেন, আমার ঠাকুরদাদার ভাই শিক্ষক ছিলেন। ফলে আমাদের বলে না যে আপনি একটা জিনিস স্পেশাল, আপনাদের পারিবারিক ব্যবসা যাকে বলে, একেবারে সেটা হচ্ছে শিক্ষকতা। মানে এর পেশার বাইরে আর কেউ বেরোনো, হিন্দিতে বলে যেটা বলে জাতি বিজনেস, দ্যাট ইজ শিক্ষকতা। সুতরাং আমরা শিক্ষকতা প্রেরণা একটা বাড়ি থেকে ছিল, এবং আমার বাবা এবং আমার মাও প্রচণ্ড আমাকে সাপোর্ট করেছেন এই ব্যাপারে, যে ওনারা বারবার করে আমাকে এনকারেজ করেছেন। বাবা মারা যখন গেলেন তখন কি হলো যে বাবা তো কাজ করতে করতে মারা গেছে, টিচার। ফলে সেই জলপাইগুড়ি ডিআই ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর, উনি এসে আমাকে হাতে বললেন, তখন তো স্কুল সার্ভিস কমিশন ছিল না, আপনাকে আপনি চাকরি দিচ্ছি ডাইন হার্নেস। আমি তো একটু লোভে পড়ে গেলাম, সত্যি তো। আমার মা বললো যে তুমি এত ভালো কাজ করছো, তোমার এখনই কিছুদিনের মধ্যে সাবমিট করো, আমি তোমাকে চাকরি নিতে দেবো না। আমি পরে যদি চাকরি না পেলে আমি দেখবো, তুমি নেবে না, আরো গবেষণাটা চালিয়ে যাও। তখন আমার গবেষণার ফাইনাল স্টেজ, মানে সাংঘাতিক ক্রুশিয়াল স্টেজে আছি আমি। এইভাবে আমার বাবা মা আমাকে যদি সাপোর্ট না করতেন ফাইন্যান্সিয়ালি অ্যাজ ওয়েল এস মরালি অ্যান্ড আদারওয়াইজ, তাহলে কিন্তু আমি এটাকে দাঁড়াতে পারতাম। তাছাড়া আমার মামারা আছে, বন্ধু বান্ধবরা আছে, আমার কাকারা, সবাই আমাকে সাপোর্ট করেছেন, আমি অনেক আছে। তাছাড়া আমি ভাগ্য খুব ভালো, আমার বন্ধুরা আমাকে বেশি যথেষ্ট এনকারেজ করেছে। এই ভিসি এটা পাওয়ার পরে আমাকে এত জায়গা থেকে আমার কাছে ফোন আসছে, রাতে ঘুমোতে পারি না। একবারে এই যে আপনি এত মানে বিদেশে আপনি এতবার গিয়েছেন, সেখানে গবেষণার কাজ করেছেন, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়েছেন, আপনার কখনো মনে হয়নি যে এই রায়গঞ্জে এখন রয়েছেন, শিলিগুড়িতে আপনি কাজ করছেন, যে এই শহরের চাইতে অনেক ভালো শহর, ঝাঁচকচকে একটা লাইফস্টাইল লিড করতে পারতেন, তো সেখান থেকে ঘুরে টুরে আবার শিলিগুড়ি বা রায়গঞ্জে এসে কেন পড়লেন? আফসোস হয় না? না, আফসোস হয় না খুব একটা, জানেন। তার কারণ হচ্ছে
আমার সবসময়ের জন্য না আমাকে সবাই এটা বলে যে আমার ইয়েটা খুব ফোকাস, যে আমি একটু মজা করেই বলি যে আমার কোনো গার্লফ্রেন্ড কোনোদিন হয়নি, কারণ আমি এদিক ওদিক তাকানোর মধ্যে মানে ঘোড়ার চোখে যে ঠুলি পড়া থাকে একদম, মানে বলে না বার্সাই পাখির চোখ, ওই পাখির চোখটা আমার সবসময় একটা দিকে থাকে, আমি এদিক ওদিক হয় না। ফলে হচ্ছে কি আমি যখন রিসার্চে একবার যখন ঢুকে গেছি, আমি যখন ভেবে নিয়েছি যে রিসার্চটাকে আমার আমার কেরিয়ার বানাবো এবং টিচিংটাকে আমার কেরিয়ার বানাবো, তারপরে না আমার কাছে ওই ঝাড় চকচকে লাইফস্টাইল এবং যে এই যে বড় শহর নিউ ইয়র্ক বা বস্টন বা ইয়ের যে একটা পশ ব্যাপারটা, ওটা আমার কাছে খুব একটা টানেনি। আমার সবসময় মনে হয়েছে যে আমি যে ল্যাবরেটরিতে কাজ করছি সেটা আমি বানাতে পারবো কিনা, ওয়ার্ল্ড ক্লাসের ল্যাবরেটরি আমার কাজের জায়গাটা যেন আমি বানাতে পারবো। এই জন্য আমি তো অনেক টাকা ছিল যেন ইনস্ট্রুমেন্ট বানিয়েছি। আমি মুড়ির টিন দিয়ে একটা ইনস্ট্রুমেন্ট বানিয়েছিলাম, ওটা জেল ডকুমেন্টেশন সিস্টেম। সেই সময় আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, সেটা তখন বাজারে একটা ইনস্ট্রুমেন্টের দাম ছিল 6 লাখ থেকে 10 লাখ টাকা। ওটা আমি বানিয়েছিলাম হচ্ছে 80,000 টাকায়। একটা মুড়ির টিনের মধ্যে ক্যামেরা বসিয়ে করে সব সুন্দর করে বানিয়েছিলাম। বানানোর পরে ওটা আমি কাজ করতাম। এবার একটা কোম্পানি থেকে, ওই যারা বিক্রি করে ওই জিনিসটা, তাদের কোম্পানি থেকে একজন রিপ্রেজেন্টেটিভ আমার কাছে এলো। এসে না ও বারবার করে দেখছে যে এইরকম সিম্পল একটা, মানে ওই প্রফেসর শঙ্কুর থেকে শঙ্কুর মতনই বানিয়ে রেখেছি, এবং ওটাতে বললো যে কাজ হচ্ছে। আমি যে থিসিস দেখুন, থিসিস দেখে তো অবাক, এত ভালো ছবি এসছে। ভদ্রলোক এত ভালো, যাওয়ার সময় না ওর ব্যাগ থেকে, পোলিও ব্যাগ থেকে একটা সিডি বের করে বললো কি যে আপনি যে এত সুন্দর বানিয়েছেন, সফটওয়্যারটা তো 2.5 লাখ টাকা আপনাকে আমি দিয়ে গেলাম ফ্রি। বুঝেছেন তো? তাহলে হচ্ছে ওই মানে কেউ যদি মনের প্রাণে কিছু করা যায় না, লোকেও পারে, গড হেল্পস হিম হু হেল্পস হিমসেলফ, এটাই হচ্ছে। ফলে আমার না ওই আপনি যেটা বললেন যেটা খুব ইম্পর্টেন্ট, এবং সবাই হয়তো চেষ্টা করে একটু ভালো লাইফ স্টাইল, স্বাচ্ছন্দ্য। স্বাভাবিক, দেশ ছেড়ে তো অনেক, মানে সকলেই বিদেশের বাটি, তার মধ্যে আপনার এত ব্রাইট একটা কেরিয়ার, এত গবেষণা নিয়ে আপনার এত উজ্জ্বল স্বাক্ষর রয়েছে, আপনি ইচ্ছে করলে অনায়াসে নিউ ইয়র্কে বসে থাকতে পারতাম, সেটা আমি করতে পারতাম, আমি পারতাম। এবং আমাকে নিউ ইয়র্ক, বস্টন ইউনিভার্সিটি যেখানে ছিলাম, নিউ হ্যাম্পশায়ার, ওরা বলছিল যে অ্যাপ্লাই করো না, দেখছি কি করা যায়। আমি বলছি না, আমি স্যার আমরা আলোচনায় থাকবো, আরো নিশ্চয়ই অনেক আলোচনায় আমরা জানা অজানা অনেক তথ্য নিয়ে আমরা আপনাদের সামনে, যারা আমাদের এই অনুষ্ঠানের নিয়মিত দর্শক, তাদের সামনে হাজির হব। তবে তার আগে আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমাদের আজকের এই অনুষ্ঠান খাস কথায়, যেখানে আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের उपाचार्य डॉक्टर अर्णब सेन। धीमा इंटरनेट आपको रोक रहा है? शहर के सबसे तेज कनेक्शन पर स्विच करें। आरसी टीवी ब्रॉडबैंड 20 MBPS से लेकर 250 MBPS तक की तेज स्पीड का आनंद ले। বিরতির পর ফিরে এলাম আরসিটিভি সংবাদের বিশেষ অনুষ্ঠান খাস কথায়, যেখানে আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অর্ণব সেন। স্যার, আমরা বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম, আপনি দীর্ঘদিন এই গবেষণার পেছনে আপনি সময় কাটিয়েছেন, এখনো আপনার সেই গবেষণা শিক্ষানবিশের মতোই গবেষণা করে যাচ্ছেন বলছি। একদম যেটা দেখা যাচ্ছে এখনকার ট্রেন্ড, এখন দেখুন এই যে চাকরি, মানে চাকরি পাওয়ার জন্য অনেকে শুধুমাত্র চাকরিমুখী পরীক্ষার দিকেই তারা দৌড়চ্ছে জায়গাটার জন্য। ফলে এই যে গবেষণাধর্মী যে বিষয়টা, গবেষণার দিকে কিন্তু অনেক মেধাবী ছাত্রছাত্রী, মেধাসম্পন্ন ছাত্রছাত্রী তারা অনেকটা সরে আসছে। আমি বলছি এর কারণটা কি, আর এটা করে এই যে গবেষণার মধ্য দিয়ে নিত্য নতুন মৌলিক চিন্তা ভাবনা বা কিছু জন্ম হয়, সেটা কি কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে? এটা হচ্ছে, এটা আমি অনেক ভেবেছি, এটা শুনে আমি রিয়েলি কনসার্নড। তার কারণ হচ্ছে দেখুন যে এই আজকে আমাদের যে লাইফস্টাইলটা, এটা এত বেশি মানে পশ হয়েছে না, এত বেশি যে আমাদের মধ্যে বাচ্চাদেরকে মোটিভেট করার একটা প্রবলেম হয়ে যাচ্ছে। যে অনেক সময় দেখা যাচ্ছে যে ভালো একটা ছেলে মেয়ে, কিন্তু তাকে মোটিভেট করা যাচ্ছে না, ওই কারণে যে আমাদের যে লাইফস্টাইল এমন হচ্ছে যে তাদেরকে করা যাচ্ছে না। কিন্তু এটা করতে পারলে বেশ কিছু ছেলে আছেও কিন্তু যারা মোটিভেট হয়ে যায়। আবার এমনও আমি দেখেছি যে প্রথমে মোটিভেট হয়নি, হয়তো 1-1.5 বছর, কিন্তু আস্তে আস্তে তারা কিন্তু মোটিভেট হয়েছে এবং খুব ভালো রিসার্চ করছে, খুব ভালো পাবলিকেশন করছে। আমাদের তো ম্যান ইজ নোন বাই রিসার্চ, ইজ নোন বাই হিজ পাবলিকেশন। তো পাবলিকেশনটা কিন্তু তারা করেছে এবং ভালো করেছে। আবার অনেকে আছে প্রথম থেকে, যেমন ওই মেয়েটার কথা বললাম আমি, ইন্দ্রাণী, ফ্রম দি ডে ওয়ান শি ওয়াজ ফোকাসড। আবার অনেকে আছে, অয়ন রায় বলে একটা ছেলে আছে, ও এখন খুব ভালো জায়গায় আছে, ইউএসএ ছিল। ও কিন্তু প্রথম দিকে একেবারেই ফোকাস ছিল না, আমি তো প্রায় আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আস্তে আস্তে দেখলাম যে হি গট দ্য ফোকাস। সেটা ধীরে ধীরে তৈরি হয়েছে, পরে দুরকম স্টুডেন্ট পাওয়া যাচ্ছে। আপনি একেবারে খুব সম্প্রতি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নিয়েছিলেন। বেশ কিছুদিন ধরে উপাচার্যহীন অবস্থায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়েছে, নানান সমস্যা ছিল। উপাচার্যের দায়িত্ব যেদিন প্রথম নিলেন, অনুভূতিটা কেমন হলো?
ওই বিশেষ করে কিছু অনুভূতি হয়নি, কারণ হচ্ছে আমার প্রথমেই মনে হয়েছিল যে আমি আমার টার্মস অ্যান্ড কন্ডিশনে থাকবো, আমি কম্প্রোমাইজ করবো। আমি কোনোদিনই কম্প্রোমাইজ করতে পারি, রিসার্চও করিনি, আমার চাকরি জীবনেও করিনি, আবার অন্য কিছুতে করিনি। আমার কম্প্রোমাইজ করাটা খুব একটা ইয়ের মধ্যে আসে না। ফলে আমি এখানে সব আসার পরেই আমি শুনে এসেছিলাম অনেক কথা, কিছু পজিটিভ কিছু নেগেটিভ, সেটা বলে আমি আর যাচ্ছি না সে সময়ের মধ্যে। যে গত সূচনা নাস্তি আমার যেটা মনে হয়েছিল যে আমি আমার বলছিল, আমি প্রথমে এসে বলেছিলাম দেখুন আপনি যখন আমার কাছে আসবেন কোনো মানুষ, আপনি আপনার কোনো রং নিয়ে আসবেন, you will be a proud employee of this university and that is your identity and that should be your only identity. সেভাবে যদি আসতে পারেন তবেই আমার কাছে আসবে। শিক্ষকের পরিচয় শিক্ষক হিসেবে থাকবে, ছাত্রের পরিচয় ছাত্র হিসাবেই থাকবে, গবেষকের পরিচয় গবেষক হিসাবে থাকবে, আর কিছু নয়। এবং এটা আমি এখনো মেনটেন করি। আজকেও আমি একটা দল আসছে ডেলিগেশন, আমি তাদেরকে বলবো দেখো ইউ আর দি প্রাউড স্টুডেন্ট অফ দিস ইউনিভার্সিটি, দ্যাটস ইট, আমি আর কিছু মানবো না। ফলে হয়েছিল এইটা একটা পজিটিভ এফেক্ট গেছে বলে আমার মনে হয়। এতদিন তো সময় হয়নি, এখনো বোঝা যাবে, আরো বুঝতে সময় লাগবে। এবং আমি আশা করেছি এবং আমার মনে হচ্ছে যে আমি সামলাতে পারবো, এবং আশা করি যে বদনামটা ছিল ইউনিভার্সিটিতে সেটা আস্তে আস্তে ঘুচিয়ে দেওয়া যাবে। মানে প্রথমত শিক্ষক, দ্বিতীয়ত শিক্ষক, শেষ পর্যন্ত শিক্ষক। সুমনের গানটাকে আমরা একটু বদল করি করলাম, শেষ পর্যন্ত আমি শিক্ষক এবং আমি শিক্ষক হিসাবেই থাকবো। একেবারে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, রায়গঞ্জ একটা প্রান্তিক শহর, রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ, সেখান থেকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের জায়গায় আসলো। আমি বলছি এর যে পরিকাঠামোগত পরিস্থিতি, এই যে আপনি ল্যাব নিয়ে কাজ করছেন, এখন আপনার দায়িত্ব শুধুমাত্র আপনার সাবজেক্টের নয়, গোটা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসাবে আপনাকে, কারণ আমি এই বিশ্ববিদ্যালয় হিন্দিতে যা করে কুলপতি, হ্যাঁ একেবারে সেই দায়িত্বটা নিতে হবে। সেই দায়িত্বটা নেওয়ার পর এই বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন, ধরুন সেটা ল্যাব হতে পারে, সেটা ছাত্রছাত্রীদের জন্য আধুনিক শিক্ষার গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে, সেগুলো নিয়ে কিছু পরিকল্পনা। হ্যাঁ, এটার সম্বন্ধে যেটা আমি যেটা করি যে এরকম নতুন কিছু দায়িত্ব নিতে গেলে প্রথমে একটা সোয়াট অ্যানালাইসিস করি, স্ট্রেংথ উইকনেস জানেন তো, অপরচুনিটিস অ্যান্ড থ্রেট। তো আমি সোয়াট অ্যানালাইসিস করতে দেখছি যে এখানে কিন্তু যেমন প্রবলেম আছে আবার কিছু অপরচুনিটিও আছে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, দুটো উদাহরণ আপনি দিচ্ছি, বুঝতে পারবেন যে আপনারা নিশ্চয়ই জানেন যে এর কাছে একটা ফেমাস পাকিস্তান কুলিক পক্ষী নিবাস, এবং আছে ঠিকই সেটা, সেখানে অনেকে আসে ঘুরতে আসে, কিন্তু সেখানে কিন্তু গবেষণার কোনো পরিকাঠামো সেভাবে গড়ে ওঠেনি, কিন্তু পক্ষীদের নিয়ে একটা বিরাট গবেষণা হয়। এবং সবচেয়ে বড় কথা কি জানেন, আমি একটু আগে একটা জিওলজি টিচারদের সঙ্গে কথা বলছিলাম যে এই যে পাখিগুলো আসে না, এরা কিন্তু সাইবেরিয়া থেকে শুরু করে হিমালয় সব জায়গা থেকে পাখি আসছে, এবং এরা যখন আসে রাস্তায় তো এদের খাবার টাবার খেতে হয়, ওরা পোকামাকড় তারা বিভিন্ন জায়গা থেকে খাচ্ছে, ফলে তাদের পেটে যে ব্যাকটেরিয়াগুলো আছে তারা একটা কমপ্লেক্স ব্যাকটেরিয়া, বিভিন্ন জায়গার ব্যাকটেরিয়া, কিন্তু কারণ ওরা মাইগ্রেট করতে করতে যাচ্ছে। আপনি যদি আজকে মাইগ্রেট করতে থাকেন, ধরুন এমনি সড়ক পথে যাচ্ছেন, আপনি শিলিগুড়ির খাবার খাচ্ছেন, জলপাইগুড়ির খাবার খাচ্ছেন, দিনহাটার খাবার খাচ্ছেন, ফলে কি সেখানে যে নেটিভ ব্যাকটেরিয়াগুলো সেটা আপনার পেটে যাচ্ছে এবং সেখানে থাকছে। এবার যখন আপনি মল ত্যাগ করবেন, তার মলের সাথে ব্যাকটেরিয়া বেরোবে, দেন পাখির যে ড্রপিংস তার মধ্যে কিন্তু সেই ব্যাকটেরিয়া থাকে, এবং সেটা নিয়ে একটা দারুণ কাজ করা যায়। এইভাবে অনেক কাজ করা যায়। ফলে আমার যেটা আইডিয়া ছিল যে যদি টাকা পয়সা পাই, এবং এখনও বলছি, এবং আপনাদের টিভির মাধ্যমে আমি সরকারে যদি আপনি দেখেন, তাদের কাছে আমার অনুরোধ যে আমাদের যদি কিছু টাকা পয়সা দেওয়া, একটু ফান্ড দেওয়া হয়, আমরা একটা অর্নিথোলজিক্যাল সেন্টার করতে চাই, পক্ষী গবেষণা সেন্টার, কেন এটা খুব দরকার, অপরচুনিটি রয়েছে সারা ভারতে, সারা পশ্চিমবাংলায় একটাও নেই। এবং আমি একটা খুব ইমপ্রেস হচ্ছে সেকন্ড, মানে সেলিম আলী ইনস্টিটিউট অফ যেটা আছে, এবং আমার যে ইন্দ্রারি কথা বলছিল, ও কিছু ওখানে কাজ করেছিল, ও পক্ষী জিনোম নিয়ে কাজ করেছিল, ব্রাড জিনোম তারপর করেছিল। ফলে আমার আইডিয়া আছে, আমার কিছুটা ইয়ে আছে, ফলে আমরা এখানে একটা করব, এবং আমি কুলিকের মধ্যে একটা বার্জ ওয়াটিং টাওয়ার করে সেখানে মাইক্রোস্কোপ বাইনাকুলার এবং আলো ক্যামেরা ট্যামেরা লাগিয়ে সুন্দর করে, যাতে পক্ষী শুধু দেখা না, ছবিও তোলা যাবে যেসব পক্ষীরা আসছে, এবং তাদের জেনেটিক্স এবং মরফোলজি দুটোই স্টাডি করা যাবে। সেটাই যেমন একটা হলো। আবার এখানকার যেটা কাছাকাছির মধ্যে সবচেয়ে ভালো সেটা হচ্ছে আম বা তুলাই পাঞ্জি চাল, সেটা এইগুলোর পরে কিন্তু গবেষণা সেন্টার বানানো স্কোপ রয়েছে। আমার অলরেডি এগুলো কত কতগুলো আছে। আবার ধরুন যে ডায়ালেক্ট, মানে ভাষাগত যে বিভিন্নতা, হ্যাঁ, এটার মধ্যে কাজ করার একটা ইয়ে আছে। তারপরে ধরুন যে বাংলাদেশ এবং ইন্ডিয়া, আমি ভাষা নিয়ে একটা অনেক ভেবেছিলাম, যদিও আমি এই লাইনের লোক নেই, যে ধরুন বাংলাদেশ তো একটা কান্ট্রি হলো, আমাদের দেশে হঠাৎ ভাগ হয়ে গেল এর পরে স্বাধীনতার সময়। এবার কি হলো, ওদের মধ্যে কিছুটা কিন্তু ইসলামাইজেশন হয়েছে,
আমাদের মধ্যে কিন্তু সেটা হয়নি। তার ফলে হচ্ছে ওদের কিছু আরবি ভাষা বেশি করে শব্দ ঢুকে গেছে। এইটা নিয়ে যদি কেউ গবেষণা করে, হয়তো করেছে আমি জানি না, জাস্ট একটা কথার কথা বলছি, মানে এই খুব ভালো উন্মোচিত হতে পারে, এইগুলো হতে পারে। এবং যেহেতু আমাদের প্রান্তিক রিজন, ফলে এখানে কিন্তু বিভিন্ন রকমের এইগুলো আছে, ভাষা নিয়ে খুব ভালো কাজ করা যেতে পারে। এবং আমাদের আগে যে ভাইস চ্যান্সেলর দীপক কিছু কাজ করে হয়েছিল, ওনার সাথে আমার কথা হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, উনি ভাষা নিয়ে কাজ করেন ভালোভাবে, বাংলার মানুষ ছিলেন। ধরুন আরেকটি বিষয়, সেটা হচ্ছে স্থানীয় স্তরে বা যারা ছাত্রছাত্রী এখানে ভর্তি হচ্ছে, তাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে তারা যাতে আরো এগিয়ে যায়, সেক্ষেত্রে আপনি কতটা আশাবাদী এই মুহূর্তে? সেক্ষেত্রে এখানে এইটার ব্যাপার আছে যে এইটা কিন্তু সরকার থেকে অনেকটা করেছে, রাজ্য সরকার থেকে অনেকটা করেছে, তারা ফেলোশিপটা দিচ্ছে। যেটা সবচেয়ে আমার যেটা মনে হয়েছিল যে এই ফেলোশিপ না দিতে পারলে কিন্তু আস্তে আস্তে সরে যায়, আপনার কিন্তু পেটে ভাত না থেকে আপনি কি করে। তো এটা একটা করেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ইউজিসি যেটা করেছে এনইপিতে, আপনি জানেন নিশ্চয়ই যে নিউ যে ন্যাশনাল এডুকেশন পলিসি, সেখানে একটা বারবার করে বলে আছে যে ড্রপ আউট স্টুডেন্টদের জন্য। কিন্তু আমি একটা প্রবলেম দেখেছি, যেখানে বেসিক্যালি মহিলা স্টুডেন্ট যারা সংখ্যালঘু মেয়েদের না, অতি তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, হয়ে যায়, অনেক সময় ছেড়ে দেয়, পরে আফসোস করে যে আমি পড়তে পারলাম না। তো এইখানে কি ওরা বলেছেন এনইপিতে, যে তুমি 1 বছর পড়লে, ধরো 3 বছরের কোর্স, তুমি 1 বছর পরে ছেড়ে দিলে, 2 বছর পরে যদি তোমার ইচ্ছা হয় তুমি কিন্তু আবার এসে জয়েন করতে পারবে সেকেন্ড ইয়ারের জন্য। আবার ছেড়ে দিলেন, আবার 1 বছর পরে গিয়ে জয়েন করে 3rd ইয়ার কমপ্লিট করে পুরো ডিগ্রি পাবে। এই যে ব্যাপারটা না, এইটা আমাদের খুব সুবিধা করছে, পার্টিকুলার আমাদের প্রান্তিক ইউনিভার্সিটিগুলোতে, যেখানে ড্রপ আউটের সংখ্যা অনেক বেশি। কলকাতা দিল্লিতে অত ড্রপ আউট নেই, কিন্তু অনেক মানুষের সচ্ছল পরিবার চালিয়ে যাচ্ছে। কিন্তু আপনি এখানে যখন দেখবেন, আজকে যখন আরো সেটা মানে আমি বলছি বুনিয়াদী শিক্ষার জায়গা থেকেই কিন্তু এই সমস্যাটা দেখা যাচ্ছে। বুনিয়াদী শিক্ষাতেই পার্টিকুলার আমি দেখেছি যে কিছু কিছু কমিউনিটির মধ্যে, আমি নাম বলছি না, কিন্তু সেখানে ইয়ের সংখ্যা অনেক বেশি হয়ে যাচ্ছে। আর পার্টিকুলারলি গ্রামের মানুষের কথা হচ্ছে, ঠিক আছে বাবার চাকরি ভালো না, বাবা কোনোভাবে বিয়ে দিয়ে দিবে, এটাকে পার করে দিই। তো ওই ব্যাপারটার জন্য চাকরি বন্ধ হয়েছে। এবার বিয়ে হওয়ার পরেও সেই হচ্ছে আমি ছেড়ে দিলাম, আমি পড়তে পারতাম, আবার এসো, আমরা সেই সুযোগটা রয়েছে, আমরা আবার পড়াবো, আমরা পারবো। আজকে কতগুলো অনেকগুলো কেস আমরা দেখলাম যে ইয়ে হয়েছিল, আমাদের কনভোকেশনের জন্য সার্টিফিকেট পাচ্ছে না, আমরা যে এক্ষুনি সার্টিফিকেট করো, আমি সাইন করে দেবো। সার্টিফিকেট পাচ্ছে না জন্য কারো যদি চাকরি আটকে যায়, দ্যাট ইজ এ ক্রাইম। এটা এর চেয়ে অন্যায় আর কিছু হতে পারে না। আমি বললাম আমি করে দেবো। তো এই ব্যাপারে যে লোকাল যেসব আছে, যাদের মধ্যে যারা এমনিতে অন্তর্জ এবং ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড, তাদেরকে যতটা সাহায্য করা যায়, সেই জন্য তো আমাদের এইসব ইউনিভার্সিটি, এই যে বিভিন্ন জায়গায় যে ইউনিভার্সিটি তৈরি হয়েছে ছোট ছোট জায়গায়, তার কারণ হচ্ছে এখানকার মানুষরা যাতে উঠে আসে, উচ্চশিক্ষার যাতে সুযোগটা, আলোটা যাতে তাদের মুখে যেতে পারে, এইটুকু আমাদের করতেই হবে, না হলে হবে। ঠিক। ধরুন বিভিন্ন ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে আপনাদের যেটা বলা হয় ইউজিসি থেকে যেটা স্বীকৃতি বা ন্যাক যেটা স্বীকৃতি দেয় গ্রেডের ক্ষেত্রে, খুব একটা আশানুরূপ ফলাফল এখনো দেখা যায়নি। আমি আপনাকে সত্যি কথাটাই বলি যে আমরা একবার চেষ্টা করা ছিল, আমি তো ছিলাম না অবশ্য, তাতে আমরা গ্রেড পাইনি। কারণ ন্যাকে একটা সার্টেন গ্রেড না পেলে ওটাকে অ্যাক্রিডেটেড বলা হয় না, যে অ্যাক্রিডেট করার জন্য একটা সার্টেন গ্রেড বলে। আনফর্চুনেটলি, ভেরি আনফর্চুনেটলি আমরা সেটা পাইনি। আমি কিছুটা অ্যানালাইসিস করছি কেন আমরা পেলে, ওটা নিয়ে আমি কাজ করছি এখন। আমার এখন রিসার্চের চেয়ে বেশি কাজ হচ্ছে ওইটা, যে আমার মোটো হচ্ছে আমি যখন 4 বছরের আমার যখন টেনিয়রটা শেষ হবে, অ্যাটলিস্ট আমাদের যেন বি গ্রেডে আমরা আসতে পারি। আমি এ গ্রেডের স্বপ্ন এখনই দেখছি না। উই শুড স্টেপ বাই স্টেপ উই শুড গেট বি গ্রেড। এবং এখানে আমাদের প্রবলেম যেটা হচ্ছে, আমাদের বাড়ি একটা ছোট কলেজকে যদি হঠাৎ করে ইউনিভার্সিটি বানিয়ে দেওয়া যায়, ন্যাক তো সেটা বুঝবে না। কারণ যারা আসছে তারা আসছে হচ্ছে আপনার ধরুন ইয়েতে জেএনইউ থেকে বা বোম্বে ইউনিভার্সিটি থেকে বা ইয়ে থেকে, যারা ওগুলো দেখেছে অত সুন্দর সুন্দর ইয়ে দেখে, জামিয়া মিলিয়া ইসলামিয়া বা অন্য জায়গা থেকে এসছে। তার ফলে হচ্ছে কি আমাদের এখানে দেখে ওরা হতাশ। ফলে আমাদের নতুন, বাট ফরচুনেটলি সরকার টাকা দিয়েছে, আর একটা 10 তলা বাড়ি তৈরি, G+9 একটা তৈরি হয়েছে। আজকে আমি পরিদর্শন করেছি বিকালে, খুব সুন্দর হয়েছে। আই এম ভেরি ইমপ্রেসড। এবং আমার মনে হচ্ছে ওই বিল্ডিংটা যদি হয়ে যাবে, এবং সেটাও আমাদের সরকার থেকে আমার অনুরোধ, টাকাটা তাড়াতাড়ি বের করে ছেড়ে দিন আমাদেরকে, যাতে আমরা ওটাকে ফাংশনাল করতে পারি। ওটা ফাংশনাল করার পরে আমি অলরেডি শুরু করে দিয়েছি কাজ, যে আমি অলরেডি আপনার এআই দিয়ে সার্চ করে বিভিন্ন ইউনিভার্সিটি যারা পেয়েছে তাদের সাথে এক্সটেন্সিভ সার্চ করেছি, থ্রু এআই সার্চ করে আমি দেখেছি 10টা পয়েন্ট করেছি, তারপরে ইয়ে করেছি পয়েন্টগুলো যারা দেয় সেই পয়েন্টগুলো বের করেছি, খুঁজেছি কত 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 কী করলে কত পয়েন্ট পাওয়া যায়, এগুলো করেছি। এরকম করে 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 আমি তো ভাবছি যে যেটা আমি হবে, আমার মনে হয় আমরা 1 বছরের মধ্যে মোটামুটি একটা আইডিয়া করে নিতে পারবো কোথায় যে আমাদের কোথায় ল্যাকুনা এবং কোথায় আমাদের স্ট্রেংথ, আমরা কিভাবে
এটাকে হাইলাইট করতে পারেন, আমরা কি করে রিপ্রেজেন্ট করতে, রিপ্রেজেন্ট করা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে আপনি যদি প্রপারলি রিপ্রেজেন্ট না করতে পারেন, আপনার যে ডেটা আছে, আপনার তো ভালো পাবলিকেশন আছে, আপনি সেটা যদি না দেখান, এটা হয়েছে কিছুটা মানে কিছু টিচারদের মধ্যে অন্তর্কল কলহের জন্য না, যে টিচারকে আপলোড করতে সে আপলোড করছে না, এরকম হয়েছে অন্য ইউনিভার্সিটি, আমি আমাদের ইউনিভার্সিটির কথা বলছি। তার ফলে যে ওগুলো বন্ধ করে যদি আমরা অনেস্টলি আপলোড করতে পারি, তাহলে কিন্তু আমার মনে হয় না যে এবার অ্যাক্রেডিটেশন পেতে অসুবিধা হবে। এবং এটা আমি বলেছি এবং সরকারের থেকে আমি অনুরোধ যে আমরা তাড়াতাড়ি আমরা ফান্ডস পেলে পরে আমরা ভালো করে করবো। এবং নট অনলি দ্যাট, আমার একটা আইডিয়া আছে, আমি বিভিন্ন জায়গা থেকে যারা ন্যাকে ভিজিটিংয়ে যায়, কিছু আমার চেনা জানা কিছু আছে, তাদেরকে আমি নিয়ে আসবো, নিয়ে এসে ওয়ার্কশপ করাবো। ওয়ার্কশপ করে বলবো যে আপনারা বলুন যে আমাদের এখানে কোথায় কোথায় ল্যাকুনা আছে, আরও কী করার দরকার। তাহলে হবে কি, ওরা তো জানে ওদের একটা ইম্পার্শিয়ালি একটা ট্রেডিং দিতে পারবে ওরা, সেইভাবে আমরা কাজ করবো। এবং আমি শিওর, আমি খুব হোপফুল যে আমরা ন্যাকে ভালো রেজাল্ট করবো। আরেকটি বিষয় সেটা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীদের পড়াশোনার পরে একটা প্লেসমেন্ট সেল থাকে, বিষয়টা সেটা গুরুত্বপূর্ণ কর্মসংস্থানের লক্ষ্যে একটা গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে কোনো চিন্তাভাবনা করেছেন? এটা আমাদের আছে, কারণ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থাকাকালে আমরা এটা প্লেসমেন্ট ছিল। এবং আমি বেশ কিছুদিন মানে আর 5টা কুকর্মের সঙ্গে আমি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির যুক্ত ছিলেন, টি সায়েন্সের হেড ছিলাম। আচ্ছা, টি সায়েন্সে আমি দেখছিলাম তখন ছোট্ট একটা ডিপার্টমেন্ট ছিল, কিন্তু ওই প্লেসমেন্ট করাতে দেখলাম আমি 100% প্লেসমেন্ট বিভিন্ন টি গার্ডেনগুলোতে। তার ফলে ভোকেশনাল ট্রেনিং, তো ওই ট্রেনগুলো খুব কাজ দেয়। ফলে আমাদের যেটা আইডিয়া আছে, আমাদের প্রথমে দেখতে হবে যে এখানকার কোন ইন্ডাস্ট্রি আছে। আনফর্চুনেটলি নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রি একটু কম, বাট নেভার মাইন্ড, আমরা এখানে তবুও যে এখানে কাজগুলো আছে সেটাকে আমরা করব, করে আমরা ওদেরকে মানে এই যে স্থানীয় যে আমাদের একটু বলি অর্থনীতি বা সংস্কৃতি, যে এটা না যে আমাদের তো বলে পেডাগগিতে আপনি শুনেছেন যে টিচিং এর যে ব্যাপারটা, যে কিভাবে আমি টিচিং করবো, এর কিন্তু অনেকগুলো পার্ট আছে। একটা হচ্ছে টিচারের মানে টিচারের পক্ষ থেকে টিচিং, আবার একটা হচ্ছে স্টুডেন্ট সেন্ট্রিক, যে যেটা ভালো পারে। যেহেতু কেউ মাছ নিয়ে বা মাছ ধরে জেলে, সেই তাকে যদি মাছ নিয়ে কাজ করেন তার অনেক বেশি উৎসাহ পাবে এবং অনেক বেশি আমরাই জানতে পারবো তার কাছ থেকে, সে কিছু জানবে না, আমরা তার কাছ থেকে জানবো। এইটা করে এটা হচ্ছে আমার টার্মটা ভুলে যাচ্ছে, ওটা অর্থগগি অন্টগগি নাকি একটা যেন বলে ওটাকে, এরকম আর কি। হ্যাঁ, হিউডোগগি বলে, যেখান থেকে আপনি স্টুডেন্ট নিজে নিজে শিখবে। এরকম ব্যাপারটা যদি করা যায়, সেটা কিন্তু অনেক বেশি ওদের অর্থনৈতিকভাবে এমপ্লয়মেন্ট জেনারেশনে সাহায্য করবে। সেটাও আমরা মাথায় রেখেছি, সেটাও চিন্তা করছি, সেটা পড়ানো হবে, সেটা টিচিং এর হবে। এই জন্য আমি একটা আমাদের অনেক সেন্টার আছে, একটা সেন্টার আমি করছি যে সেন্টার ফর ইনক্লুসিভ পেডাগগি। ইনক্লুসিভ পেডাগগি, অল কাইন্ডস অফ পেডাগগি উইল বি টট ওভার। এবার শুধু আমরা পড়াবো না, আমরা কেউ ওয়ার্কশপ করে করে স্টুডেন্ট এবং টিচারদের ট্রেনিং দেবো, স্টুডেন্টদের ট্রেনিং দেবো। তাহলে ওরা করে কি, ওরা বুঝে যাবে এবং ওটাকে এবং ন্যাক ওটাকে অ্যাপ্রিসিয়েট করবে বলে আমি শিওর। কারণ ওরা পেডাগগি খুব ইয়ে দেয়, ওয়েটেজ দেয়। মানে এই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্রছাত্রী বলুন, আপনাদের অধ্যাপক বলুন, তাদের একাধিক কাজ শুধুমাত্র দেশ নয় আন্তর্জাতিক স্তরেও স্বীকৃতি পেয়েছে। আপনি নতুন দায়িত্ব নেওয়ার পর তাদের সঙ্গে কথা হয়েছে, তাদের মানে অভিনন্দন জানানোর পাশাপাশি আগামী দিনে কিভাবে আরো সম্পূর্ণ নট অনলি দ্যাট, আমি এখানে আসার আগে থেকেই এখানকার বেশ কিছু শিক্ষকের সঙ্গে আমার কোলাবোরেশন আছে। যেমন আমি বলছি, আমাদের যে অমিত মন্ডল একটা ইয়ং ছেলে, আপনি এখন টিচার্স কাউন্সিলের বোধহয় কিছু, ও খুব ভালো কাজ করে, ওর সাথে আমার অলরেডি বেশ কিছু ইন্টারন্যাশনাল পাবলিকেশন আছে হয়েছে। এবং এইভাবে আমি আরও টিচার আছে, ওই সেদিন এলো অয়ন পাল, ও এসে বললো স্যার আমরা একসাথে আগেও কাজ করছি, ও আমার স্টুডেন্ট ছিল আগে। অ্যাকচুয়ালি কি হয়েছিল, আমি যখন ইউএসএ চলে যাই, ও ভাবলে ছাত্র আর ফিরবেন না, কারণ সবাই তো ফেরে না, ইউএসএ গেলে ওই মুহূর্তে ইয়ে হয়ে যায়। ফলে ও অন্য একজন মাস্টারমশাইয়ের কাছে আমার কলিগ আমাকে পারমিশন দিয়ে আমি যাও করো, আমার দেরি হতে পারে, তো করবো। তো ও এবার এসে বলছে স্যার আপনার সাথে আমি কাজ করবো, আবার এতে করবো। আমি করো, তাহলে অলরেডি আমরা শুরু করেছি। সুতরাং আমি অ্যাক্টিভভাবে রিসার্চের সাথে জড়িত থাকবো না ইয়েতে রায়গঞ্জ ইউনিভার্সিটির সঙ্গে, এবং আশা করি আমরা ভালো কাজ করতে পারি ইন্টারন্যাশনাল লেভেলে। নট অনলি কাজ, পেটেন্ট, অমিত অলরেডি একটা পেটেন্ট করেছে, ওই রায়গঞ্জ ইউনিভার্সিটির পরিমল বলে একটা ছেলে আছে, ও পেটেন্ট করেছে। ফলে আমাদের আরও পেটেন্ট হচ্ছে। এই পেটেন্ট কিন্তু ন্যাকেতে খুব কাজ দেয়। আমার মতামত এখন শুধু ন্যাক ঘুরছে, ওইটা আমি রেখেছি যে এই পেটেন্টগুলোকে আমরা কিভাবে হাইলাইট করবো, কি করে পেটেন্টটাকে আমরা আরো বেশি অ্যাট্রাকটিভ করবো, যে আমি প্রাইভেট কোম্পানিগুলি বাই দি পেটেন্ট, ওরা পেটেন্ট কেনে না, পেটেন্টে যে ওরা যদি মনে করে ওখান থেকে টাকা পয়সা জোগাড় করে, তখন ওরা আমাদের পেটেন্টটা ইয়ে করবে, সাবস্ক্রাইব করবে। সময় আমাদের শেষ, আর 2-3টা কোশ্চেন আপনার কাছে রাখবো, খুব সংক্ষেপে উত্তর। মাঝখানে আপনি দায়িত্ব নেওয়ার আগে যখন একটা অভিভাবকহীন এখানে ছিলেন
উপাচার্য দীর্ঘদিন ছিলেন না, অস্থায়ী উপাচার্য, বা তারপরে বিভিন্ন ক্ষেত্রে, আমি অত ডিটেলসে যাচ্ছি না। আপনি দায়িত্ব নেওয়ার পরে এই যে প্রথম থেকে আপনি বললেন যে শুধুমাত্র শিক্ষক হিসাবে আর ছাত্র হিসেবে উপস্থিত হবেন, এটা কি সম্ভব আপনি যেটা বলছেন? দেখুন, এই রাজনৈতিক আমি আমার পরিস্থিতিতে স্বপ্নে তো এটা সম্ভব, বাস্তবে আমি জানি না। আমার মানে ইন মাই ওয়াইল্ড ড্রিম আই বিলিভ দ্যাট ইট ইজ পসিবল। আগামী 5 বছরের মধ্যে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়কে কোন জায়গায় আপনি দেখবেন? আগামী 5 বছরের মধ্যে আমি রায়গঞ্জ ইউনিভার্সিটি, ওয়ান অফ দি লিডিং ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া ইফ নট ওয়ার্ল্ড, দেখতে চাই। মানে স্বপ্নটাকে বড় করতে হবে মানুষের। বড় করতে হবে স্বপ্ন। অ্যান্ড ওয়েন দের ইজ উইল না, দের ইজ এ ওয়ে। আমি দেখেছি আমার জীবনে বারবার দেখেছি। আপনি বললাম না যে আমি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি যখন বের করেছি না, এইটুকু একটা ঘর ছিল এবং সেখানে কিছু ভাঙা ইনস্ট্রুমেন্ট ছিল এবং আমাকে ওখানে বসতে দিয়েছিল। এবার আমি কি করলাম, কি ভাঙা ইনস্ট্রুমেন্টগুলোকে খুলে খুলে দেখতে শুরু করেছি প্রবলেমটা কোথায়, এবং তাই তার থেকে আমি 4-5টা ইনস্ট্রুমেন্ট সারিয়ে ফেললাম। টাকা পয়সা নেই কিন্তু, পকেট থেকে টাকা দিয়ে। আমার বাড়ি থেকে আমার ওয়াইফ এবং আমার মা বলতে যে তুই টাকা পয়সা মানে মায়নাটা বেশিরভাগই ওই কাজে তখন চলে যেতাম। দেখুন, বলতে পারছি 12,000 টাকা মায়না। তো সেই করছিলি, ফলে কি হয়েছে যে আজকে আমার যে ল্যাবটা আমি ছেড়ে আসলাম, আমার ল্যাবের ইভ্যালুয়েশন 9 করে 6-7 কোটি টাকা। আরো সংক্ষেপে উত্তর নেব। জীবনের সবচাইতে আনন্দের মুহূর্ত কি ছিল আপনার? আনন্দের মুহূর্ত হচ্ছে, এক তো হচ্ছে এই নর্থ বেঙ্গলে আসা। তার কারণ হচ্ছে, আপনি আমাকে একবার জিজ্ঞেস করেছিলেন এটার ব্যাপারে, যে আমি খুব মাদার্স বয়। আমি মার বরাবর, এই মা রিসেন্টলি মারা গেছে, ভেরি রিসেন্টলি 2 মাস হলো। তো আমি মাদার্স বয়। তো মা যখন অসুস্থ হয়ে পড়লেন, আমার বাবা অকাল প্রয়াণ হলো, তখন আমার একটা ইয়েই ছিল যে আমি মার সাথে থাকবো এবং মার শেষ দিন পর্যন্ত আমি মার সাথে ছিলাম। এবং ইনফ্যাক্ট শি ডাইড অন মাই ল্যাব। তো ওইটা ছিল। ফলে আমি আর মানে দুবার ভাবিনি নর্থ বেঙ্গলে ফিরে আসার ফলে। আপনি বারবার করে আমাকে যেটা জিজ্ঞেস করছেন যে ওই চা চকচকে লাইফস্টাইল ছেড়ে এলেন কেন, এটা একটা কারণ। জীবনে জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। জীবনে কোন দিন সবচেয়ে বেশি দুঃখ বা আঘাত পেয়েছিলেন? আঘাত অফকোর্স সেইভাবে তো আমি বললাম, আমি কোনোদিনই ওইভাবে ফোকাসটা আমার একটাই থাকে। ফলে আমার আঘাত খুব একটা যে হয়েছে তা না। তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে আমার যেটা সবচেয়ে ভালো দিকটা, যে আমার পরিবার আমাকে সহযোগিতা করছে। এবং শুধু আমার মা বাবা না, আমার স্ত্রীও দীর্ঘদিন বিনীত রজনী কাটিয়েছেন। আমি যেতে পারিনি, আমি তো বিদেশে দিনের পর দিন বিদেশে থেকেছি। এখনো যে উনি শিলিগুড়ি পড়ে আছেন বাচ্চাদের নিয়ে, আমি এখানে আছি। ফলে এই যে সাপোর্টটা, এই সাপোর্টটা যদি আমি না পেতাম তাহলে কিন্তু আমি এগোতে পারতাম। ফলে সেটাও একটা ব্যাপার। তবুও কিছু কিছু দুঃখ তো আছে, বাট সেটা ভুলে যাওয়াই ভালো। আপনি মানে আপনার ফোকাস যেহেতু একদিকে ছিল, আপনি প্রথমেই বললেন সেইভাবে গার্লফ্রেন্ডও আপনি মানে ছাত্র অবস্থায় জোগাড় করতে পারেননি। এখন কি ম্যাডামের সঙ্গে ছিল না, তারাই তো আমি সেই দিকে আর লক্ষ্য রাখেননি। বলছি যে এই যে গবেষণা বা অধ্যাপনার পাশাপাশি আপনার মানে মানুষের তো কোনো একটা জায়গায় একটা নেশা থাকে, সেটা খারাপ নেশা একটা থাকে আর একটা ভালো নেশাও থাকে। আপনার সেরকম ভালো নেশা কি ছিল? ভালো নেশা রিসার্চ করে আমার অন্যদিকে মানে এর বাইরে ছিল। আমি বলছি আপনাকে, আমার অনেক কিছু ছিল। আমার কিন্তু আপনাদের এই ফিল্ম অ্যান্ড এটা খুব ভালো লাগছে, টিভি অ্যান্ড ফিল্ম লাইন। কিন্তু ওই যে আমার যে ফোকাস, আমি যখন রিসার্চে ঢুকলাম, ওগুলো আমি একদম ওর থেকে বেরিয়ে আসলাম। আমার খুব ইচ্ছা ছিল আমি সিনেমা করব, আপনার ডাইরেক্ট করবো, আর্ট ফিল্ম। আর সত্যজিৎ এবং মৃণাল সেন দেখে আমি খুব ইমপ্রেস ছিলাম। আমার কাছে সবাই থাকে ওই বয়সে, কিন্তু আমি ওইদিকে ফিরেও তাকাইনি। তারপরে শেষ প্রশ্ন আপনার কাছে, অধ্যাপক ডক্টর অর্ণব সেন এবং ব্যক্তি অর্ণব সেন, জীবনে কোন পাওয়াটা এখনো পূরণ হয়নি, কি পেতে চান সামনের জীবনের ক্ষেত্রে? পেতে যেটা চাই সেটা তো আরো ওয়াইল্ড, যে আরো ভালো রিকগনিশন, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, যেটা আমি মনে করি যে আমাদের কাছে যদি আরেকটু ভালো করে করা যায় পাওয়া যেতে পারে। আমি কিছু পেয়েছি, পাইনি যে তা না। আমি বিভিন্ন মানে বিভিন্ন যে অর্গানাইজেশন তাদের আমি ফেলো হয়েছি, বিদেশেও ফেলো হয়েছি। এমনকি বিদেশের যে বিখ্যাত লিনিয়ান সোসাইটি অফ লন্ডন, তারা আমি ফেলো, সেটা পেয়েছি। আরও কিছু রিকগনিশন যদি আসে ভালো। আর এটা গেল ব্যক্তিগত অর্ণব সেন। আর অধ্যাপক শিক্ষক অর্ণব সেন কি দেখতে চান আগামী দিনে? শিক্ষক অর্ণব দেখতে চাই আমার ছাত্ররা ভালো জায়গায় অলরেডি প্লেসড হয়েছে, আরও ভালো জায়গায় প্লেসড হোক। এখন আমি রায়গঞ্জ ইউনিভার্সিটি আছে, আমি এখান থেকে ভাববো যে রায়গঞ্জ ইউনিভার্সিটি আরও ভালো হোক। রায়গঞ্জ ইউনিভার্সিটি ভারতের ভালো ভালো ইনস্টিটিউটের নামে যেন এক ডাকে চেনা যায়। সেটা আমাদের নেই এখনো, কিন্তু আমরা করতে চাই। ন্যাকে ভালো র্যাঙ্কিং করতে চাই, কিন্তু র্যাঙ্কিং করার একটা কারণও আছে। বস্তু জগৎ বাবদ দিক দিয়েও কিন্তু ভালো, কারণ প্রচুর টাকা পাওয়া যাবে। আপনি যদি ন্যাকে এ গ্রুপ নেন, আপনি ইনস্ট্যান্টলি অনেক টাকা, কোটি কোটি টাকা পাওয়া যাবে। যেমন আমাদের নেহতে রুসাতে আমাদের 25-30 কোটি টাকা, 25-30 কোটি টাকা দিয়েছে।
কারণ হচ্ছে ওই ন্যাক আমাদের ভালো র্যাঙ্কিং ছিল। তো সেই র্যাঙ্কিংটা আমি চাই যে বাই হুক আর বাই ক্রুক যাতে আমাদের একটু ভালো র্যাঙ্কিং হয়, যাতে আমি আরও টাকা আনতে পারি। আর টাকা ইউনিভার্সিটিতে টাকা ছাড়া তো হয় পরিকাঠামো না, কারণ আমাদের development। সরকারি ইউনিভার্সিটি, প্রাইভেট না যে প্রচুর টাকা ডোনেশন নেব, আমরা এখানে বেশি ডোনেশন নিতে পারবো না। ফলে করে ইউনিভার্সিটি ইনফ্রাস্ট্রাকচার আরও ভালো করবো। এবং আমি শিওর যে ইউনিভার্সিটি ইনফ্রাস্ট্রাকচার যদি আমরা ভালো করতে পারি, আমার কী ক্যারিয়ার, আমার চেয়ে অনেক ভালো ভালো কেরিয়ার আমরা তৈরি করতে পারবো স্টুডেন্ট। অসংখ্য ধন্যবাদ ডক্টর অর্ণব সেন, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত উপাচার্য। দেখুন, অনেকেই ব্যক্তিগতভাবে তাকে চিনতেন, কিন্তু অনেক কথা আমরা এখানে খোলামেলা আলোচনা করলাম যেটা সম্পর্কে আপনারা জানতেন না। তার যে ফোকাসড, যে দৃষ্টি একেবারে পাখির চোখের মতো, মানে আমি বলবো যে অর্জুনের যে দৃষ্টিটা ছিল একেবারে তার মতো, পাখির চোখ একেবারে মাঝে, তার মতো করে ছাত্রছাত্রীরা এগিয়ে চলুক এবং গবেষণার ক্ষেত্রে তারা এগিয়ে আসুক, এবং নিজেও গবেষণার ক্ষেত্রে এখনো শিক্ষানবিশ হিসাবেই কাজ করছেন। এবং এই মুহূর্তে তিনি রায়গঞ্জ ইউনিভার্সিটির বলা যেতে পারে অভিভাবক। তার নেতৃত্বে আগামী দিনে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কোন পথে ধাবিত হবে সেদিকেই কিন্তু এখন তাকিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, অধ্যাপক, অধ্যাপিকা এবং উত্তর দিনাজপুর এবং তৎসংলগ্ন অঞ্চলের শিক্ষানুরাগী মানুষ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আরসিটিভি সংবাদের বিশেষ অনুষ্ঠান খাস কথা। শুভরাত্রি, নমস্কার। This channel does not promote any violent or harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.